আজকে মেইনলি হচ্ছে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে কয়েকটা প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আমি চাইবো যে তোমরা প্রত্যেকে হচ্ছে এটাতে পার্টিসিপেট করো প্রশ্নোত্তরগুলোতে, যেটাতে হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে, পাশাপাশি একটা ইন্টারভিউ ক্লাসও হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা, একটা বিষয় যেটা নিয়ে ইন্টারভিউতে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়, আমি এর আগেও ভিডিওতে বা ক্লাসে আলোচনা করেছিলাম যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা রয়েছে, শিক্ষার অধিকার আইন, এটার সাথে আমি সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল স্কিম এবং তার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা প্রশ্নোত্তরমূলক প্রশ্ন হবে। অর্থাৎ আমি প্রশ্নগুলো করব, তোমরা চেষ্টা করবে উত্তরগুলো দেওয়ার, তারপরে না পারলে সেগুলো আমি এখানে উত্তরগুলো শেয়ার করে দেব। এবং পাশাপাশি তোমরা এটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে এই ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, কোন জেলা থেকে প্রস্তুতি নিচ্ছ, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তার আগে বলো যে আমার সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সেটা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার পক্ষে আরো সুবিধা হবে যে তোমরা আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন 2009, হ্যাঁ স্যার সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন, এটা আমি একটু সংক্ষেপে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু শোনো। আশা করি এই একবার শুনলেই এটা আর আলাদা করে পড়তে হবে না। ধন্যবাদ। ওয়ার্ল্ড অফ মিউজিক কমেন্ট করেছো, তুহিনা কমেন্ট করেছো এবং অভিজিৎ বারিক কমেন্ট করেছো। অভিজিৎ বারিকের একটা প্রশ্ন রয়েছে, যদিও সেটার উত্তর আমি আগেও দিয়েছি, চেষ্টা করবো আরেকবার ক্লাসের শেষে বা মাঝে দেওয়ার। যে বিষয়টা নিয়ে মেনলি শুরু করতে চাইছি সেটা হলো যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। তো এক তো হচ্ছে যে এটার ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়, আরটিইর ফুল ফর্ম কি, তারপরে এসএসএ এর ফুল ফর্ম কি, এমডিএম সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, এমডিএম এর বর্তমান নাম কি, মিড ডে মিলের জনক কাকে বলা হয়, সারা দেশে কবে চালু হয়েছিল, এবং মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল। এছাড়া পাশাপাশি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখো, প্রথমত হচ্ছে যে এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটাকে আমরা বলি যে শিক্ষার অধিকার আইন, এটা হলো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ফ্রি, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা। বিনামূল্যে শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষা, এটা হচ্ছে একদম এর ফার্স্ট লাইন। বিনামূল্যে শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষা কাদের জন্য? এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটিই 2009, এটা হচ্ছে 2009 সালে পাশ হয়েছিল, যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এখন মনমোহন সিং এর নাম আমি কেন এখানে নিয়ে আসলাম, এটার পিছনে কারণ হলো যে সম্প্রতি রিসেন্টলি তিনি মারা গিয়েছেন। তো এটা যেমন একটা জেনারেল নলেজ যে সম্প্রতি কোন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন, ঠিক তেমনই হচ্ছে, যেহেতু রাইট টু এডুকেশন অ্যাক্ট তার আমলে চালু হয়েছিল 2009 সালে, তো সেজন্য এখানে এটা আমাদের মাথায় রাখা উচিত যে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছিল ডক্টর মনমোহন সিং এর আমলে, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এই আইন অনুযায়ী সরকারের দায়িত্ব হলো 6 বছর থেকে শুরু করে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার বন্দোবস্ত করা। এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। এই শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা বিষয়টা কিন্তু কেন্দ্র সরকারের একার বিষয় নয় বা রাজ্য সরকারের একার বিষয় নয়, এটা কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের, উভয় সরকারের একটা অ্যাডভেঞ্চার। শিক্ষাটা হলো উভয়, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো উভয় সরকারেরই হচ্ছে উপর নির্ভর করে, মানে উভয় সরকারি দায়িত্বের মধ্যে পড়ে। তো এই যে শিক্ষার অধিকার আইন, এটা 2009 সালে চালু হয়েছিল এই আইনটি, এবং এখানে হচ্ছে কি বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে এর দায়িত্ব হলো, সরকারের দায়িত্ব হলো 6 বছর থেকে শুরু করে 14 বছর পর্যন্ত সকল শিশুর শিক্ষার বন্দোবস্ত সুনিশ্চিত করা।
নেক্সট কি, স্কুল ড্রপ আউট, স্কুল ড্রপ আউট বা স্কুল ছুট, পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা তারা হঠাৎ করে স্কুল বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে তারা অনেক সময় পরিবারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। আবার অনেক সময় আমরা এটাও দেখি যে 14 বছরের নিচে কিছু শিশু, তাদের শিশুই বলতে হবে, তো তাদের ক্ষেত্রে তারা শিশু শ্রমিক যে বিষয়টা রয়েছে, চাইল্ড লেবার, সেটার সঙ্গে যুক্ত হয়ে যায়। তো কোনো না কোনোভাবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে হোক বা পরিবারকে বাবা মাকে সাহায্য করার কারণে হোক, অথবা মানে প্রথমেই একটা কর্মমুখী শিক্ষা মানে কর্মমুখী শিক্ষা অর্থাৎ শ্রমিক জীবন তারা গ্রহণ করে নেয়, ফলে অনেকেই স্কুল ছুট হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে স্কুল ছুট অর্থাৎ ড্রপ আউটের সংখ্যাটা এটা কি করতে হবে, কমাতে হবে বা জিরোতে নিয়ে আসতে হবে। অর্থাৎ কেউ যেন স্কুল ছুট না হয়, স্কুল থেকে যেন কেউ বাদ না চলে যায়, প্রত্যেককে শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে হবে, যেটা 2009 সালের এই রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে। নেক্সট কি, পিপল টিচার রেশিও, পিপল টিচার রেশিও পিটিআর, পিপল টিচার রেশিও বলতে হচ্ছে নর্মালি হলো যে 40 জন ছাত্র পিছু একজন শিক্ষক, 40 জন ছাত্র পিছু একজন শিক্ষক, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা বা শিক্ষক এবং ছাত্রদের যে অনুপাত রয়েছে সেটাকে বজায় রাখা। কারণ একটা ক্লাসের মধ্যে, একটা কক্ষের মধ্যে যদি মানে অনেক সংখ্যক স্টুডেন্ট থাকে, তাহলে একজন মাত্র শিক্ষকের পক্ষে সকলকে ভালো করে সেই যে নির্দিষ্ট একটা সময় থাকে ক্লাসের, সেইটুকু সময়ের মধ্যে সকলের প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব নয়। তাই এই সংখ্যাটা পিপল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের যে অনুপাত সেটাকে বজায় রাখতে হবে নির্দিষ্টভাবে, যেন প্রত্যেকে সমানভাবে পড়াশোনা করার বা নিজেদের যে পড়াশোনা সেটার সুযোগটা পায় ভালো করে। বিদ্যালয়ের পরিকাঠামো, পঠন পাঠনের দিন সংখ্যা এবং সময় নির্দিষ্টকরণ। তো বিদ্যালয়ের পরিকাঠামো বলতে বলা হয়েছে যে সামগ্রিক বিদ্যালয়ের বিল্ডিং, সেটার বিষয়েও হচ্ছে এখানে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে পঠন পাঠনের দিনের সংখ্যা, অর্থাৎ স্কুলগুলো কতদিন রান করবে, একটা বছরে একটা স্কুল কতদিন মিনিমাম হচ্ছে সেখানে পাঠদান হবে, সেই বিষয়টা নিয়েও এখানে বলা হয়েছে। 2009 সালের যে শিক্ষার অধিকার আইন সেখানে এটা বলা হয়েছে। নেক্সট কি, শিক্ষকদেরকে শিক্ষা বহির্ভূত কাজ, শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করা যাবে না। অর্থাৎ শিক্ষকদের কাজ যেহেতু শুধুমাত্র শিক্ষাদান করা, তাই শিক্ষকদের হচ্ছে শিক্ষা বহির্ভূত কোনো কাজে নিয়োগ করা যাবে না। কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে। কোন কোন কাজগুলো শিক্ষকদের অবশ্যই করতে হবে বাধ্যতামূলকভাবে, তার মধ্যে একটি হলো নির্বাচন। এই যে ইলেকশন হয় আমাদের দেশে বলো রাজ্যে বলো, এই যে কখনো পঞ্চায়েত ইলেকশন, কখনো বিধানসভা ইলেকশন, কখনো লোকসভা ইলেকশন, কখনো মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়, এই যে ইলেকশনগুলো, এগুলোতে শিক্ষক শিক্ষিকারা তাদের দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন করা এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। নেক্সট হচ্ছে জনগণনা, জনগণনা অর্থাৎ সেন্সাসের যে বিষয়গুলো থাকে, আমরা জানি যে আমাদের দেশে লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। এখন পর্যন্ত আমরা পরীক্ষার জন্য যে সমস্ত ডেটাগুলো পড়ে থাকি সেগুলো কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা বলি। এবার 2021 সালে সেন্সাস হয়নি, তোমরা নিশ্চয়ই জানো কারণটা কি। তোমরা যারা জানো যে 2021 সালে কেন সেন্সাস হয়নি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে 2021 সালে কেন সেন্সাস হয়নি। 2021 সালে কেন সেন্সাস হয়নি, তোমরা যদি কেউ এই কারণটা জেনে থাকো, নিশ্চয়ই অনেকেই জানো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কেন 2021 সালে সেন্সাস হয়নি। আমরা জানি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়, লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, তাহলে 2021 সালে একটা সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু 2021 সালে কেন সেন্সাস হয়নি, এই কারণটা কি রয়েছে একটা শব্দের মধ্যে তোমরা এটা কমেন্ট করে জানাও। তো এছাড়া কি, এছাড়া হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ে শিক্ষকদের হচ্ছে এগিয়ে আসতে হবে, শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে। তো এই যে তিনটা বিষয়ের কথা উল্লেখ করা হলো, যে জনগণনা, ইলেকশন এবং প্রাকৃতিক বিপর্যয়, এই বিষয়গুলোতে সরকার ইচ্ছা করলে শিক্ষক শিক্ষিকাদের নিয়োজিত করতে পারবেন। আদারওয়াইজ কি বলা হয়েছে যে শিক্ষকদের মানে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে আর নিযুক্ত করা যাবে না। কিন্তু কোথায় কোথায় যাবে,
ইলেকশনে কাজে ব্যবহার করা যাবে, অর্থাৎ নির্বাচন তাদের লাগানো যাবে, এবং জনগণনা এবং হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় যদি কখনো হয়, অনেক বড় বন্যা হলো, অনেক বড় কোনো একটা ঝড় হলো, তো সেখানেও হচ্ছে সরকার মনে করলে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করতে পারেন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর কি, দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যে শিক্ষাক্রম তৈরি করা। দেশের সংবিধানের প্রতি কি সম্মান ও শ্রদ্ধা, মূল্যবোধের বিকাশ ঘটানো। তো আমরা আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা আমরা অনেকেই হয়তো পুরোটা জানি না, বা সংবিধানের বিষয়বস্তুগুলো শুধু আমরা আমাদের পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকুই পড়েছি বা পড়ি। তো বলা হয়েছে সংবিধানের প্রতি শ্রদ্ধা, মূল্যবোধ, এটাকে বিকাশ ঘটানো, সেটাও হচ্ছে শিক্ষকদের করতে হবে এই পড়াশোনার মাধ্যমে। পাশাপাশি সরকারের দায়িত্ব রয়েছে, যে এই রাইট টু এডুকেশন অ্যাক্ট, তার মাধ্যমে হচ্ছে এই বিষয়গুলোর বিকাশ ঘটাতে হবে। তো এই হলো শিক্ষার অধিকার আইন। আশা করি যেভাবে আমি বলেছি তোমরা যারা শুনেছো, যদি আরো একবার শুনে নাও, তাহলে কোনোদিন আর এটা নিয়ে কখনো পড়তে হবে না। সামনে তোমরা যে কোনো চাকরি ইন্টারভিউ দাও না কেন, এটা কিন্তু এটুকুই সাফিসিয়েন্ট, এনাফ। নেক্সট আরেকটা রয়েছে সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযানকে সংক্ষেপে বলা হয় SSA, সর্বশিক্ষা অভিযান, যেটাকে আগে SSM বলা হতো, সর্বশিক্ষা মিশন বলা হতো। পরবর্তীতে সেই নামটা পরিবর্তন করে সর্বশিক্ষা অভিযান করা হয়েছে, SSA করা হয়েছে। তো এই সর্বশিক্ষা অভিযানটা কি, এটা চালু হয়েছে 2000 সাল থেকে শুরু করে 2001 সালে। এই সময়টাতে, এই টাইম পিরিয়ডে এটা চালু হয়েছে। 2000 থেকে 2001 সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। এবং এখানে কি করা হয়েছে, যে 6 থেকে 14 বছরের শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে শিক্ষায় সার্বজনীন শিক্ষার বন্দোবস্ত করা। ঠিক আছে, সার্বজনীন শিক্ষার বন্দোবস্ত করার অর্থ কি, সবার জন্য শিক্ষার বন্দোবস্ত করা। এটা 2001 সালে হয়েছে, কিন্তু পরে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে। এবং পাশাপাশি কি, শিক্ষায় লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা। শিক্ষায় লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা, অর্থাৎ ছেলেরা পড়াশোনা করার সুযোগ পাবে, মেয়েরা সুযোগ পাবে না, অথবা অমুক জাতের মানুষেরা পড়াশোনা করার সুযোগ পাবে, অমুক জাতের মানুষেরা পড়াশোনা করার সুযোগ পাবে না, তাদের স্কুলে যাওয়া নিষেধ। এই যে কতগুলো বিষয় অনেকের মধ্যে কাজ করে, হয়তো এখন সেই বিষয়গুলো অনেকটা কমে গিয়েছে, কিন্তু একটা সময়ে ছিল যে যেখানে বড় জাতের ছেলেমেয়েরা পড়াশোনা করবে সেখানে ছোট জাতের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, অথবা যেখানে বড় জাতের ছেলেমেয়েরা খাবে সেখানে ছোট জাতের ছেলেমেয়েরা খেতে পারবে না। এটা একটা কনসেপশন ছিল, একটা মিসকনসেপশন ছিল, যেটা আদতে কখনো হতে পারে না। বড় জাত ছোট জাত বলে কোনো ব্যাপার হতে পারে না বা নেই, কিন্তু এটা মানুষের সৃষ্টি, আমাদেরই সৃষ্টি কারণ না কারোর এই ধারণাটা। তো বলা হয়েছে যে শিক্ষায় লিঙ্গ বৈষম্য, সামাজিক বৈষম্য দূর করতে হবে, অর্থাৎ যেন সকলেই শিক্ষার সুযোগটা পায়। এছাড়া কি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। তো এই হলো সর্বশিক্ষা অভিযান, যেটা 2000 থেকে 2001 সালে চালু হয়েছিল। এবং তারপরে 2009 সালে শিক্ষার অধিকার আইন, সেটাকে একটা আইনে পরিণত করে দেওয়া হয়েছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা মিড ডে মিল থেকে 4টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যে কোনো ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয় তাহলে 4টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই বলছি, কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তার আগে একটু বলে নেই যে মিড ডে মিলটা কেন চালু হয়েছে, এই উদ্দেশ্যটা কি, মিড ডে মিলের উদ্দেশ্যটা কি, সেটা একটু জাস্ট জেনে নেই। তো মিড ডে মিল স্কিম এটা চালু হয়েছে 1995 সালে সারা দেশে। মিড ডে মিল স্কিম 1995 সালে সারা দেশে চালু হয়েছে। এবং তারপরে কি, এর উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা, অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সপ্তাহে 6 দিন। কতদিন? সপ্তাহে 6 দিন। যখনই স্কুলটা খোলা থাকবে, মানে এরকম কোনো দিন যেন না থাকে যে স্কুল খোলা রয়েছে কিন্তু মিড ডে মিল হবে না। স্কুল খোলা থাকলে, আনুষ্ঠানিকভাবে স্কুল খোলা থাকলে মিড ডে মিল করতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে, এই মিড ডে মিল স্কিমে কিন্তু এটা বলা রয়েছে। নেক্সট কি, স্কুল ছুট, অর্থাৎ যেটা ড্রপ আউট একটু আগে বলছিলাম সেটাকে কমানো এবং সুসংহত শারীরিক বিকাশ। আর কি, প্রত্যেক শিশুকে কমপক্ষে দৈনিক 400 ক্যালোরি শক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সরবরাহ করা। প্রত্যেক শিশুকে কমপক্ষে 400 ক্যালোরি, প্রত্যেক শিশুকে কমপক্ষে দৈনিক ডেইলি 400 ক্যালোরির শক্তি উৎপাদন করতে পারবে
এতটা খাদ্য তাদের সরবরাহ করতে হবে? তো আমরা জানি যে মিড ডে মিল যেটা হয় স্কুলে বা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে আপ টু ক্লাস 8 হয়, হ্যাঁ, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8-এর বাচ্চারা মিড ডে মিল পেয়ে থাকে। আচ্ছা, এটা দুপুরবেলা দেওয়া হয়। মিড ডে মিল কে সংক্ষেপে এমডিএম বলা হয় বা বলা হতো। এবং এই মিড ডে মিলের বর্তমান নাম কি? মিড ডে মিলের বর্তমান নাম হলো পিএম পোষণ। পিএম পোষণ, মিড ডে মিলের বর্তমান নাম হলো পিএম পোষণ। এবং মিড ডে মিল চালু হয়েছে সারা দেশে কত সালে? 1995 সালে। মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়েছিল? মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়েছিল? মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে। মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে। এবং তামিলনাড়ু রাজ্যের তৎকালীন সিএম, তৎকালীন চিফ মিনিস্টার কে কামরাজ তিনি তার রাজ্যে এই দুপুরবেলা খাবারের একটা বন্দোবস্ত করেন। এই বিষয়টাই মিড ডে মিল নামে পরিচিত ছিল। এবং এই একই কারণে কামরাজকে, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী কামরাজকে বলা হয় মিড ডে মিলের জনক। ঠিক আছে, তো এই ছিল 3টা গুরুত্বপূর্ণ আলোচনাধর্মী প্রশ্ন। রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন বলতে কি বোঝো? নেক্সট হলো সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি? নেক্সট ছিল মিড ডে মিল স্কিম সম্পর্কে কি জানো, এবং মিড ডে মিল স্কিম সম্পর্কে 4টা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারভিউতে, শুধুমাত্র আইসিডিএস নয়, যে কোনো ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করা হয়। যেমন এই যে 3টা প্রশ্ন আলোচনা করলাম, এগুলো হচ্ছে তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউ দেবে সামনের দিনগুলোতে, তাদের জন্য একই রকম ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা জানো এটা, যে এগুলো পড়তে হয় ইন্টারভিউর জন্য। আচ্ছা, এবার যে প্রশ্নটাতে আসছি সেটা হলো একটু সংক্ষিপ্ত প্রশ্ন, 1 লাইনের কোশ্চেন অ্যান্ড আনসার। তো ডিমের সাদা অংশে একটা প্রোটিন থাকে, ডিমের হলুদ অংশে একটা প্রোটিন থাকে। ডিমের সাদা অংশে একটা প্রোটিন থাকে, ডিমের হলুদ অংশে একটা প্রোটিন থাকে। তো ডিমের হলুদ অংশে যে প্রোটিন থাকে সেটার নাম তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ডিমের হলুদ অংশে যে প্রোটিনটি থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি দেখি যে তোমরা কতজন এটা জানো। আর ডিমের সাদা অংশে, যেটা সাদা অংশ, জলীয় অংশ, সেখানে হলুদ অংশ বলতে কুসুমটাকে বলা হচ্ছে, যে ডিমের কুসুমে কোন প্রোটিনটি থাকে। আর ডিমের যে সাদা অংশটি রয়েছে, জলীয় অংশটি রয়েছে, সেখানে কি থাকে? সেখানে যে প্রোটিনটি থাকে সেটার নাম হলো অ্যালবুমিন। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটা হলো অ্যালবুমিন। আর যেটা হচ্ছে হলুদ অংশে থাকে সেটার নাম কি রয়েছে, সেই প্রোটিনটার নাম, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো ওআরএস। ওআরএস এর ফুল ফর্ম কি? ওআরএস এর ফুল ফর্ম কি, এটা জিজ্ঞেস করা হয়েছে ইন্টারভিউতে, এবং আগামী দিনেও এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে। ওআরএস এর ফুল ফর্ম কি, ওআরএস বানানোর পদ্ধতি কি, এগুলো কিন্তু ইন্টারভিউয়ের একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ওআরএস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন, অর্থাৎ ডায়রিয়া হলে শরীরে জলের যে ঘাটতি ঘটে, সেই ঘাটতি, যেটাকে ডিহাইড্রেশন বলা হয়, তো সেই ঘাটতি মেটানোর জন্য দেওয়া হয় ওআরএস। এই ওআরএস তৈরির পদ্ধতিটাও কিন্তু প্রত্যেককে জানতে হবে। ডাব্লিউএইচওর একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, রেকমেন্ডেড লিমিট রয়েছে, যেটাতে হচ্ছে ওআরএস তৈরি করতে বলা হয়। আচ্ছা, তো সেটা উর্মিলা কমেন্ট করেছো, ডিমের কুসুমে থাকে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম। হ্যাঁ, ঠিক আছে, একদিক দিয়ে উত্তরটা তোমার, কিন্তু প্রশ্নটা ছিল যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। সরি, ডিমের হলুদ অংশে কোন প্রোটিন থাকে সেটা প্রশ্ন করেছিলাম, প্রোটিনটার নাম জিজ্ঞেস করেছি, তো সেটা কমেন্ট করতে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে ডাব্লিউএইচও রয়েছে, এই ডাব্লিউএইচওর বিষয়ে হচ্ছে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ডাব্লিউএইচও এর ফুল ফর্ম কি। ডাব্লিউএইচওর ফুল ফর্ম আমরা সকলেই জানি, আমরা যখন ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করেছি তখনও যেমন ডাব্লিউএইচও নিয়ে পড়াশোনা করতে হয়েছে, ঠিক তেমনই হচ্ছে লিখিত পরীক্ষা বলো আর ইন্টারভিউ বলো, প্রত্যেকটার জন্যই কিন্তু এই যে ডাব্লিউএইচও এই বিষয়টা জানাটা ভীষণ দরকারি। তো ডাব্লিউএইচও হচ্ছে 1948 সালে, ডাব্লিউএইচও 1948-এ ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয়েছে। এটা
সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার রয়েছে। সুইজারল্যান্ড এর জেনেভা যে শহরটি রয়েছে সেখানে ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার রয়েছে। প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1948 সালের 7ই এপ্রিল। এবং এই যে 7 এপ্রিল, 7th of এপ্রিল, এই দিনটিতে ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। দেখো, অনেকেই কমেন্ট করে সুন্দর উত্তর দিয়েছে, যেমন সীমা বলেছে যে ডিমের কুসুমে থাকে ওভোগ্লোবিউলিন বলেছে ও, হ্যাঁ। আবার বলেছে যে হলুদ পার্টে থাকে ওভোভাইটেলিন, একদম ওভোভাইটেলিন থাকে। আবার আশিক ইসলাম সেও একই রকম কমেন্ট করেছে ওভোভাইটেলিন, এবং তার আগে সুতপা ঘোষ কমেন্ট করেছে ওভোভাইটেলিন। একদম সঠিক উত্তর তোমরা করেছো। এবং তার আগেও কমেন্ট করেছে দুইজন যে করোনা, সাগর অর্চনা বলছো যে করোনা মোকাবিলা করার জন্য হচ্ছে 2021 সালে কোনো সেন্সাস হয়নি। পাশে তুষার এই কমেন্ট করেছে 2021 সালে যে করোনা ভাইরাসটা ছিল সেই কারণেই হচ্ছে 2011 সালে সেন্সাস হয়নি। একদম একদম ঠিক বলেছো। নেক্সট হচ্ছে, তাহলে আমরা ডিমের সাদা অংশের প্রোটিনের নামটা জানতে পারলাম, পাশাপাশি ডিমের হলুদ অংশে যে প্রোটিন থাকে সেটার নাম আমরা জানতে পারলাম। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে অ্যালবুমিন। তোমাদের যাদের জানা নেই তারা লিখে নেবে, ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তার নাম হলো অ্যালবুমিন, ডিমের হলুদ অংশে যে প্রোটিন থাকে তার নাম হলো ওভোভাইটেলিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, দেখো বিটা ক্যারোটিন, কোন সবজিতে বিটা ক্যারোটিন থাকে? কোন সবজিতে বিটা ক্যারোটিন পাওয়া যায়? বিটা ক্যারোটিন তোমরা জানো যে বিটা ক্যারোটিন চুলের, মানে আমি আর অন্য কিছু বলছি না, যে চুলের যে স্বাস্থ্য, হ্যাঁ, সেটার জন্য এই ক্যারোটিন শব্দটা তোমরা নিশ্চয়ই জানো। তো এটার জন্য, চুলের স্বাস্থ্যের জন্য ক্যারোটিন ভীষণ ইম্পর্টেন্ট। পাশাপাশি ভিটামিন এর যে উৎস সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। এবং কোন সবজির মধ্যে বিটা ক্যারোটিন সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হলো গাজর। গাজরকে ভিটামিন এর উৎসের রাজা বলা হয়। গাজরকে ভিটামিন এর উৎসের রাজা বলা হয়। নেক্সট কোশ্চেন হলো যে একজন গর্ভবতী মহিলার ভিটামিন সি এর দৈনিক চাহিদা কত? একজন গর্ভবতী মহিলার ভিটামিন সি এর দৈনিক চাহিদা কত? দেখো, এই যে ভিটামিন সি এর দৈনিক চাহিদা, এটা তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো বা বিভিন্ন বইগুলো দেখো, এখানে কিন্তু এই যে তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু একটু তোমাদের কোথাও 19, কোথাও 20 তোমরা দেখতে পারবে। কোথাও হচ্ছে দেখতে পারবে 30 গ্রাম, কোথাও 32, কোথাও 35, কোথাও 34 গ্রাম দেখতে পারবে। ঠিক আছে, তো এই যে পাশাপাশি উত্তরটা বলতে পারলেই কিন্তু এক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে। যে জানে না উত্তরটা, যে কখনো এটা পড়েইনি, সে তো বলতেই পারবে না, সে বলে দেবে 100 গ্রাম অথবা বলবে 1 গ্রাম 2 গ্রাম। তো ভিটামিন সি, একজন গর্ভবতী মহিলার ভিটামিন সি এর কতটা দরকার রয়েছে? 60 মিলিগ্রাম। একজন গর্ভবতী মহিলার ভিটামিন সি এর ডেইলি প্রয়োজন হচ্ছে 60 মিলিগ্রাম। ঠিক আছে, দেখো ও কমেন্ট করেছে 60 মিলিগ্রাম, একদম ঠিক। তো এখানে দেখো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্স গুলো, এগুলো যদি আমরা বিভিন্ন রকম হেলথ জার্নাল দেখি, ইন্টারনেটে সার্চ করি, তাহলে কিন্তু এক একটা ওয়েবসাইট আমাদের এক এক রকম তথ্য পরিবেশন করবে। কোথাও 55 গ্রাম, কোথাও 56 গ্রাম, কোথাও 60 থেকে 65 গ্রাম। বিভিন্ন রকম সোর্সে আমরা বিভিন্ন রকম তথ্য পাবো। কিন্তু আমরা যদি 60 বলি তবুও এই উত্তরটা গ্রহণ হবে, আমরা 61 বলি তবুও গ্রহণ হবে, 60 থেকে 65 বললেও এই উত্তরটা গ্রহণ করা হবে, 55 থেকে 60 বললেও এই উত্তরটা গ্রহণ করা হবে। যে জানে না সে ধারে কাছেও বলতে পারবে না, সে আন্দাজ করে একটা অন্য কিছু বলবে, অথবা ইউনিটটাকে সে ভুল বলবে। এই যে মিলিগ্রাম, হ্যাঁ, সেটাকে সে হয়তো মাইক্রোগ্রাম বলবে, অথবা গ্রাম বলবে, অথবা অন্য কিছু বলবে। তো যেটা দরকার, একজন গর্ভবতী মহিলার ডেইলি ভিটামিন সি এর প্রয়োজন হলো 60 মিলিগ্রাম, প্রায় 60 মিলিগ্রাম প্রায়। আমরা যদি এই প্রায় শব্দটাকে অ্যাড করে দেই এই ইউনিটটির সাথে, তাহলে কিন্তু আমাদের একটা রেঞ্জ সেখানে আমরা বোঝাতে পারবো, যে 60ও হতে পারে, 61 হতে পারে, 62 হতে পারে, 65 হতে পারে। আর কারণ এক একটি বইয়ে হয়তো আমি তোমাদের 60 গ্রাম বলছি, তোমাদের কাছে যে নোটস রয়েছে সেখানে হয়তো তোমরা পড়েছো 55 গ্রাম, বা কোথাও তোমরা দেখেছো 65 গ্রাম। তো এটা কিন্তু ম্যাটার করবে না, পাশাপাশি এরকম উত্তরগুলো বলতে পারলেই হবে।
নেক্সট হচ্ছে স্তন্যদানকারী মহিলাদের ফলিক অ্যাসিড তোমরা পড়েছো, আইএফএ পড়েছো। আইএফএ বলে একটি ট্যাবলেট দেওয়া হয় কিশোরীদের, গর্ভবতী মহিলাদের। তো পাশাপাশি এখানে স্তন্যদানকারী মহিলাদের কথাও বলা হয়েছে। তো ফলিক অ্যাসিড, আইএফএ, আয়রন ফলিক অ্যাসিড, আইএফএ যেটা বর্তমানে কোথা থেকে দেওয়া হয়? সুস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়। তো একজন স্তন্যদানকারী মহিলার ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা কত? একজন স্তন্যদানকারী মহিলার ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা হলো 300 মাইক্রোগ্রাম। 300 মাইক্রোগ্রাম। নেক্সট হচ্ছে দেখো, প্রাপ্তবয়স্ক গর্ভবতী নারীদের ক্ষেত্রে দৈনিক লোহার পরিমাণ কত? এখনই আমি আয়রন ফলিক অ্যাসিডের কথা বললাম, আইএফএ ট্যাবলেটের কথা বললাম। তো প্রশ্ন করা হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক গর্ভবতী নারীর ক্ষেত্রে দৈনিক আয়রন বা লোহার প্রয়োজন কতটা? তো এক্ষেত্রে উত্তরটা হলো 35 মিলিগ্রাম। তো তোমরা কোথাও হয়তো 30 মিলিগ্রামও পেতে পারো। তো সঠিক উত্তরটা 35 মিলিগ্রাম। এর পাশাপাশি বললেও কিন্তু এটা অ্যাকসেপ্টেড। প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দৈনিক লোহার প্রয়োজনীয় মাত্রা হলো 35 মিলিগ্রাম। নেক্সট দেখো, যে কোশ্চেনটা রয়েছে তোমার জন্য, যে একটি সেদ্ধ ডিম থেকে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? একটি সিদ্ধ ডিম থেকে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? সেদ্ধ ডিম থেকে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? 90 কিলো ক্যালোরি। 90 কিলো ক্যালোরি। তোমরা যারা আইসিডিএস এর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা নিঃসন্দেহে এটা জানো যে একজন মাঝারি পরিশ্রমের গর্ভবতী মহিলার প্রত্যহ কত কিলোরি তাপশক্তির প্রয়োজন? যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। একজন মাঝারি পরিশ্রমের গর্ভবতী মহিলার, অবশ্যই প্রাপ্তবয়স্কা, একজন মাঝারি পরিশ্রমের গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি তাপশক্তির ডেইলি প্রয়োজন? যারা এটা জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রক্তে শর্করা অর্থাৎ কি? গ্লুকোজ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এবং অনেক সময় হচ্ছে এই যে ইনসুলিন রয়েছে, এই ইনসুলিন যেটা আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বইয়ে পড়েছি প্রথমবারের জন্য, মোস্ট প্রবাবলি, ঠিক আছে, আমি পড়েছি। তো সেক্ষেত্রে এই যে ইনসুলিন, সেই ইনসুলিনটা এটা কোথা থেকে উৎপন্ন হয় এটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। এটা ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয় এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে, তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় বা হবে। আমি এর আগে একটা ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে ক্লাসে নয়, অ্যাকচুয়ালি সেটা ছিল কি একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। উত্তর 24 পরগনা জেলায় যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে একজন ছিল যে হচ্ছে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল উদ্ভিদ হরমোন সম্পর্কে, কৃত্রিম হরমোন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়, বা এই যে বীজহীন ফল উৎপাদন সেটাকে কি বলা হয়। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বিশেষ করে যারা লাইফ সায়েন্স থেকে বা বায়োলজি থেকে রয়েছে, বা সায়েন্স যাদের জীবন বিজ্ঞান রয়েছে আর কি, কোনো না কোনো পার্ট একটা, তাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব কমন জিজ্ঞেস করার মতো। তো যেটা বলছিলাম যে ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে, আদারওয়াইজ আমি নিজে জানিয়ে দিচ্ছি যে ইনসুলিন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন হলো যে ভিটামিনটি বৃদ্ধদের অর্থাৎ বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনাক্রমণতা বৃদ্ধিতে সহায়ক, যে ভিটামিন বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনাক্রমণতা বলতে কি, যে যেন কোনো কিছু সহজে অ্যাটাক করতে না পারে, সেটা হচ্ছে অনাক্রমণতা। যে ভিটামিনটি বৃদ্ধদের অনাক্রমণতা বৃদ্ধিতে সহায়ক সেই ভিটামিনটির নাম কি?
তো বৃদ্ধ মানুষদের অনাক্রমণতা বৃদ্ধিতে সহায়ক যে ভিটামিন তার নাম হলো ভিটামিন ই। নেক্সট কোশ্চেন হলো যে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? এটা তোমরা প্রত্যেকেই বলতে পারবে নিঃসন্দেহে, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি কমেন্টগুলো তোমাদের, আমি কমেন্টগুলো পড়ে শোনাবো পরে, তোমরা কমেন্টগুলো করো, আমি পরে কারা কারা সঠিক উত্তর দিচ্ছ আমি সেটা নিঃসন্দেহে পড়ে শোনাবো। তো মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? এটা তোমরা প্রত্যেকেই জানো যে ল্যাকটোস হচ্ছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম, ল্যাকটোস। দেখো শর্করা একটা রয়েছে, একটা প্রোটিন রয়েছে। অনেকেই হচ্ছে এই জায়গাটা একটু গুলিয়ে ফেলে, শর্করা বলতে গিয়ে প্রোটিনটি বলে দেয়, আবার প্রোটিন বলতে গিয়ে শর্করা বলে দেয়। তো মাতৃদুগ্ধে একটা প্রোটিন থাকে বা একটা অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডির নামটা জানাটাও ভীষণ দরকারি। মাতৃদুগ্ধে একটি অ্যান্টিবডি থাকে যেটা মাতৃদুগ্ধের মাধ্যমে মা থেকে শিশুতে যেটা ট্রান্সফার হয়, সেই অ্যান্টিবডির নাম কি? তোমরা যদি কেউ জানো, যারা সিরিয়াসলি পড়াশোনা করেছো, তাহলে তারা নিঃসন্দেহে বলতে পারবে যে মাতৃদুগ্ধে অবস্থিত অ্যান্টিবডির নাম কি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে খুব সোজা একটা কোশ্চেন, যে দাঁতের ওপরের এনামেল নষ্ট হয় যে রোগে, সেই রোগটাকে কি বলা হয়? দন্তক্ষয়। তো এটা খুব সহজ, যে দন্তক্ষয় বলা হয়, একদম প্রশ্নের সঙ্গে উত্তর মিল রয়েছে। তো দাঁতের উপরের এনামেল নষ্ট হয় যে রোগে, সেটা হলো দন্তক্ষয়। নেক্সট হচ্ছে যে শিশুর দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। শিশুর দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় যে ভিটামিনের অভাবে। দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হওয়া, এটা ভিটামিন সি এর জন্য হয়। এটা ভিটামিন সি এর অভাবে হয়, দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। শিশুদের মধ্যে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, এই যে রোগটি হয়, এটা কোন ভিটামিনের অভাবে হয়? এটা তোমরা সকলেই জানো যে ভিটামিন এ এর অভাবে এটা হয়। এই যে ভিটামিন এ এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়, শুধু এটুকু জানলেই হবে না, এই ভিটামিনের অভাবে আর কোন কোন রোগ হয় সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে জেরপ্থ্যালমিয়া, ক্যারাটোমেলেশিয়া, বিটর স্পট, টোট স্কিন, এগুলো কিসের জন্য হয়? এগুলো ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ এর অভাবে এগুলো হচ্ছে মানব শরীরে দেখা যায়। কি জেরপ্থ্যালমিয়া, এটাও চোখের রোগ, ক্যারাটোমেলেশিয়া চোখের রোগ, এগুলোর আরো বিস্তারিত বললে এখানে ক্লাসটা লম্বা হবে। এছাড়া হচ্ছে বিটর স্পট এবং হচ্ছে টোট স্কিন, এগুলো হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। আমরা যারা খুব সংক্ষিপ্ত হয়ে পড়াশোনা করি, তারা শুধুমাত্র ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এটুকুই পড়ে বাকিটার পড়ি না বা মনে রাখার চেষ্টা করি না। কিন্তু হ্যাঁ, ড্রাই আইস, শুষ্ক চোখ, একদম ঠিক বলছো উর্মিলা। আচ্ছা, রঞ্জিত কমেন্ট করেছো, এখানে আশিক ইসলাম, সীমা কমেন্ট করেছো, সুতবা ঘোষ কমেন্ট করেছো, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি বড় কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। নেক্সট কোশ্চেন হলো যে জন্মের পরপর শিশুকে মায়ের যে ঈষদ হলুদ যে গাঢ় দুধ খাওয়ানো হয়, সেই দুধটাকে কি বলা হয়? তো এটা বাংলায় একটা নাম রয়েছে, এটা মোটামুটি সকলেরই জানা রয়েছে, পাশাপাশি একটা ইংরেজি প্রতিশব্দ রয়েছে। তো আমাদের ইংরেজি প্রতিশব্দটা জানতে হবে যে ইংরেজি থেকে কি বলা হয়। জন্মের পরপর শিশুকে যে ঈষদ হলুদ বর্ণের মাতৃদুগ্ধ পান করানো হয় যেটা গাঢ়, সেটার নাম কি? তো সেটার নাম হলো কোলেস্ট্রাম। তোমরা সকলে জানো এটা। 100 সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? 100 সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? অর্থাৎ যেটা হচ্ছে সুগার টেস্ট যেমন করে করা হয়, তো সেখানে একটা রেঞ্জ রয়েছে যে এত থেকে এতর মধ্যে থাকা উচিত। 100 সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? 80 থেকে 120 মিলিগ্রাম। 80 থেকে 120 মিলিগ্রাম। নেক্সট, না এটা 2200 ক্যালোরি নয়, 2200 ক্যালোরি নয়। কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্কা গর্ভবতী মহিলার দৈনিক কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন?
এটা কিন্তু 2200 ক্যালোরি নয়। আমি এটা বলছি, এটা 2200 ক্যালোরি নয়। তোমরা যারা আমার নোটসগুলো দেখেছো, পড়েছো, পেয়েছো, তোমরা জানো যে এটা খুব বিশদভাবে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে যে একজন অল্প পরিশ্রমী মহিলার কতটা দরকার সাধারণ ক্ষেত্রে, হ্যাঁ, মানে গর্ভবতী অবস্থা না হওয়ার ক্ষেত্রে, একজন মাঝারি পরিশ্রমী মহিলার নর্মালি কতটা দরকার, একজন কঠিন পরিশ্রমী বা অত্যধিক পরিশ্রম করেন এরকম মহিলার কত কিলোক্যালোরি তাপশক্তির প্রয়োজন, এবং তারা যদি গর্ভবতী হন তখন কতটা প্রয়োজন, এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি বুঝিয়েছি। এবং পাশাপাশি নোটসের মধ্যে এগুলোও মেনশন করা রয়েছে যেখানে পুরুষ মানুষ, 3 ধরনের পুরুষ মানুষের কথা বলা হয়েছে: প্রাপ্তবয়স্ক অল্প পরিশ্রমী পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক মাঝারি পরিশ্রমী পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক যারা হচ্ছে হার্ড ওয়ার্ক করে, যারা কঠিন পরিশ্রম করে, সেই ধরনের পুরুষ মানুষ কার কতটা দরকার রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু নোটসের মধ্যে একদম বুঝিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো। আচ্ছা, ম্যারাসমাস এবং কুয়াশিয়ারকার, ম্যারাসমাস এবং কুয়াশিয়ারকার, এই যে ম্যারাসমাস, এই ম্যারাসমাস শব্দের অর্থ কি? ম্যারাসমাস কোন দেশের শব্দ, এটাও একটা যেমন প্রশ্ন। পাশাপাশি ম্যারাসমাস শব্দের অর্থ কি? ম্যারাসমাস শব্দের অর্থ হলো ক্ষয়। ম্যারাসমাস শব্দের অর্থ হলো ক্ষয়। নেক্সট কোশ্চেন, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? ভীষণ ইম্পর্টেন্ট। ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? তো এটা তোমরা জানো যে ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। অনেকে কমেন্ট করেছো, কেউ 2500 বলছো, কেউ 2600 বলছো, কেউ 2200 বলছো, হ্যাঁ, কেউ 2580 বলছো। হ্যাঁ, কিন্তু 2200 কখনোই নয়, ঠিক আছে? 2200 কিন্তু কখনোই এটা হবে না, তোমরা জানো এটা 2200 নয়, কখনোই নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, আমি একটু এটা বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা নিয়ে বলেছি। তো প্রশ্ন যেটা হলো সেটা হলো, প্রশ্ন খুব সহজ এবং ক্লাসে রিসেন্টলি এটা আলোচনা হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে প্রত্যেকে কমেন্ট করবে যে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে, একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমি একদিন ক্লাসে আলোচনা করেছি, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বৃষ্টির জলে, বৃষ্টির জলে কোন ভিটামিনের উপস্থিতি থাকে, বৃষ্টির জলে কোন ভিটামিনের উপস্থিতি থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্লুরোসিস, ফ্লুরোসিস রোগ এটা কিসের কারণে হয়? ফ্লুরোসিস বলে একটি রোগ রয়েছে, এই ফ্লুরোসিস রোগটা কিসের কারণে হয়? তো খাবার জলে, পানীয় জলে যদি ফ্লুরিন, পানীয় জলে যদি ফ্লুরিন থাকে অত্যধিক পরিমাণে, তাহলে সেক্ষেত্রে ফ্লুরোসিস হয়। আমরা ফ্লুরোসিস, আর্সেনিক ইত্যাদি রোগগুলোর নাম শুনেছি। এগুলো সম্বন্ধেও কিন্তু যেমন হচ্ছে লিখিত পরীক্ষায়, বিভিন্ন লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয়, ঠিক তেমনই হচ্ছে আইসিডিএস এর মতো এই যে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত ইন্টারভিউগুলো রয়েছে, সেটা আইসিডিএস ওয়ার্কার হোক, হেল্পার হোক, আশাকর্মী হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো ফ্লুরোসিস রোগ হয় পানীয় জলে অর্থাৎ খাবার জলে অত্যধিক পরিমাণে ফ্লুরিনের উপস্থিতির ফলে। একটি শিশুর প্রত্যহ কত মিলিলিটার, একটি শিশুর প্রত্যহ কত এমএল বা মিলিলিটার দুধের প্রয়োজন হয়? একটি শিশুর প্রত্যহ কত মিলিলিটার দুধের প্রয়োজন হয়, একটা প্রশ্ন। এবং এটা সঠিক উত্তর হলো 600 মিলিলিটার, 600 এমএল বা 600 মিলিলিটার দুধের প্রয়োজন হয় একটি শিশু।
একটা প্রশ্ন বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে কার্বোহাইড্রেটকে কেন প্রোটিন বাচক খাদ্য বলা হয়। যদিও আমি এটা আগেও অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা হয়তো সব ভিডিও দেখার সুযোগ পাওনি, হয়তো সময় হয়নি এখনো, হয়তো দেখবেও। তো কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য কেন বলা হয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। তো একজন মানুষ দীর্ঘদিন ধরে প্রোটিন জাতীয় খাদ্য না খেয়ে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়েও সুস্থ সবল স্বাভাবিক থাকতে পারে। এই জন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলা হয়। আচ্ছা, এখন এই যে প্রোটিন বাচক খাদ্য কার্বোহাইড্রেট, এই কথাটা আসলো কেন? তাহলে যদি দেখা যায় আপাত দৃষ্টিতে স্বাভাবিকভাবে যদি দেখা যায়, তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের দাম তুলনামূলক বেশি, প্রোটিন জাতীয় খাদ্যের দাম তুলনামূলক বেশি যদি সেটা কার্বোহাইড্রেটের সঙ্গে তুলনা করা হয়। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মানে দাম তুলনামূলক কম, অর্থাৎ কম পয়সার বিনিময়ে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পেতে পারি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোনগুলো? যেমন খুব সহজ উদাহরণ হচ্ছে যেটা আমরা ডেলি প্রত্যহ খাই, সেটা হলো ভাত বা রুটি, অর্থাৎ চাল বা গম থেকে যেগুলো তৈরি হয় সেখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এবার প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় বিভিন্ন প্রচুর খাদ্য রয়েছে, তার মধ্যে যেমন মাংস হতে পারে, দুধ হতে পারে, পাশাপাশি ডিম হতে পারে, মসুর ডাল হতে পারে, এরকম একগুচ্ছ সোর্স রয়েছে প্রোটিনের। তো তুলনামূলকভাবে যদি দেখা যায় তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের থেকে প্রোটিন জাতীয় খাদ্যের দাম বেশি। তো সেজন্য এখানে এই প্রশ্নটা উঠে এসেছে এই প্রসঙ্গেই যে একজন মানুষ যদি দীর্ঘদিন প্রোটিন জাতীয় খাদ্য না খেয়েও শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খায়, তাহলে তিনি সুস্থ সবল থাকতে পারবেন, দীর্ঘদিন সুস্থ সবল থাকতে পারবেন। তো সেজন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। একটু আগে তোমাদের সাথে আমি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওআরএস তৈরি করার ফর্মুলাটা সেটা নিয়ে কথা বলছিলাম। তো এখানে যেটা বলা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস তৈরির জন্য প্রতি লিটার জলপিছু সাধারণ লবণের মাত্রা ধার্য করেছে 3.5 গ্রাম সাধারণ লবণ, অর্থাৎ যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হলো NaCl। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরাল রিহাইড্রেশন সলিউশন তৈরির জন্য প্রতি লিটার পিছু জলে সাধারণ লবণের মাত্রা নির্ধারণ করেছে 3.5 গ্রাম। এবং ইউনিসেফের ফুল ফর্ম তোমরা প্রত্যেকেই জানো, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এখন এই যে ইউনিসেফের নাম, এটা পরিবর্তিত হয়েছে, এই নামটা বর্তমানে আর নেই। ইউনিসেফের কিন্তু নাম আর ইউনিসেফ নেই, এখন এর নাম পরিবর্তন হয়েছে। অনেককে হয়তো জিজ্ঞেস করা হলেও হতে পারে যে ইউনিসেফের বর্তমান নাম কি। তো যারা তোমরা এটা জানো কমেন্ট করবে যে ইউনিসেফের বর্তমান নাম কি, তাহলে কমেন্ট সেকশন থেকেই বাকিরা উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, তো ইউনিসেফ ওরাল রিহাইড্রেশন সলিউশনের তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সোডিয়াম বাইকার্বনেটের মাত্রা ধার্য করেছে 2.5 গ্রাম 2.5 গ্রাম। আচ্ছা, আবার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা হলো যে রক্তাল্পতা প্রতিরোধের জন্য যদি জিজ্ঞেস করা হয় যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বা IFA ট্যাবলেট কেন দেওয়া হয়, তো এটা দেওয়া হয় রক্তাল্পতা প্রতিরোধ করার জন্য। একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন। একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন মোটামুটি 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন। এবং প্রোটিন কতটা দরকার? পুরুষদের জন্য
55 থেকে 60 গ্রাম বা 56 থেকে 60 গ্রাম পুরুষদের জন্য প্রয়োজন প্রোটিন, এবং মহিলাদের জন্য ডেইলি হচ্ছে 46 থেকে 50 গ্রাম। তো তোমরা যদি কোথাও 45 থেকে 50 বলো তাহলেও সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। তো মহিলাদের ক্ষেত্রে ডেইলি প্রোটিন প্রয়োজন হয় 46 থেকে 50 গ্রাম, আর পুরুষদের ক্ষেত্রে 56 থেকে 60 গ্রাম, আর পুরুষদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট প্রয়োজন 450 থেকে 600 গ্রাম। একটি সরকারি স্কিম যেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী চালু করেছিলেন করোনা পরিস্থিতির পরে, এই যে স্কিমটা নিয়েও ইন্টারভিউতে কোচবিহার জেলাতে প্রশ্ন করা হয়েছিল, পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম, পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম। তো এই পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম এটা কি, এটা কে চালু করেছিলেন? এটা চালু করেছিলেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কখন? করোনাকালীন পরিস্থিতির সময়ে। এটা কি রয়েছে? পিএম কেয়ার্স ফর চিলড্রেন শুরু হয় 29 মে, 29th of May 2021 সালে। 29th of May 2021 সালে এটা চালু হয়। 2021 সালের 11ই মার্চ 2020 সালে প্রথম তো করোনা এসেছিল। 2020 সালের 11ই মার্চ প্রথম আমরা আমাদের দেশে করোনার বিষয়টা মানে পুরোপুরিভাবে বুঝতে পারলাম এবং ঘোষণা করা হলো সরকারিভাবে। তো 11ই মার্চ 2020-তে শুরু হওয়া কোভিড-19 মহামারীতে পিতামাতা, দত্তক পিতামাতা অথবা আইনি পিতামাতা, পিতামাতা, দত্তক পিতামাতা অথবা আইনি পিতামাতা, যেটা লিগাল প্যারেন্টস কে হারিয়ে সম্পূর্ণ অনাথ হয়েছে এমন শিশুদের জন্য যত্ন নিশ্চিত করা, তাদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের জীবনযাপন করার জন্য তাদের জীবন বীমা করিয়ে দেওয়া, লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া, এবং ভবিষ্যৎ জীবনে তাদের স্বয়ম্ভর করে তোলা ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এই স্কিমটি চালু হয়েছে, পিএম কেয়ার্স ফর চিলড্রেন। এটা চালু হয়েছে 2021 সালের 29 মে, চালু করেছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পিএম কেয়ার্স ফর চিলড্রেন তো হলো, যে বলেছি এটা বলে দিয়েছি যে নরেন্দ্র দামোদর দাস মোদী এটা চালু করেছেন 2021 সালের 29 মে, এবং করোনা কত সালে চালু হলো? 2020 সালের 11ই মার্চ আমাদের দেশের ক্ষেত্রে। আইসিডিএস এর কাজকর্ম দেখার জন্য একটি অ্যাপ রয়েছে। আইসিডিএস এর কাজকর্ম দেখার জন্য একটি অ্যাপ রয়েছে। যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা একটি অ্যাপের মাধ্যমে আইসিডিএস এর সমস্ত কাজকর্মগুলোকে আপডেট করেন, ডেলি আপডেট করেন। তো সেই যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির নাম কি? তো আইসিডিএস এর কাজকর্ম করার জন্য বা ডেলি আপডেট দেওয়ার জন্য যে অ্যাপটি রয়েছে তার সেই অ্যাপটির নাম হলো পোষণ ট্র্যাকার অ্যাপ। পোষণ ট্র্যাকার পোষণ ট্র্যাকার অ্যাপ। এই যে পোষণ বলছি বারবার করে, এই যে পোষণ বলছি, পিএম পোষণ বা পোষণ ট্র্যাকার, এই যে পোষণ শব্দটার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, একটা ফুল ফর্ম রয়েছে। তো এর ফুল ফর্ম কি? পোষণ শব্দের পুরো যে শব্দটা হলো, এর যে ফুল ফর্ম সেটা হলো প্রাইম মিনিস্টার্স ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট। শুনে নাও ভালো করে, আরো একবার বলছি আমি। প্রাইম মিনিস্টার্স ওভারআর্চিং স্কিম, প্রাইম মিনিস্টার্স ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট। এই যে শব্দগুলো বললাম, প্রাইম মিনিস্টার থেকে পি নেওয়া হয়েছে, ওভারআর্চিং থেকে ও নেওয়া হয়েছে, স্কিম থেকে এস নেওয়া হয়েছে, এবং হলিস্টিক থেকে নেওয়া হয়েছে এইচ, এবং নারিশমেন্ট থেকে এএন। তো এই সমস্ত কিছু মিলিয়ে এটাকে পোষণ বলা হয়। তাহলে পোষণের ফুল ফর্ম কি? প্রাইম মিনিস্টার্স ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
আচ্ছা, ঋতু পরিবর্তনের সময়ে শিশুরা কোন কোন রোগে সহজে আক্রান্ত হয়? ঋতু পরিবর্তনের সময়ে শিশুরা কোন কোন রোগে সহজে আক্রান্ত হয়? তো সর্দি, কাশি, ডায়রিয়া, স্মল পক্স, হাম ইত্যাদি রোগ দ্বারা শিশুরা আক্রান্ত হয়। তোমরা সকলে আইসিডিএস এর ফুল ফর্ম জানো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। কিন্তু এই আইসিডিএস এর পাশাপাশি আরো একটি স্কিম রয়েছে যেটার নাম হলো আইসিপিএস। তোমরা যারা জানো, আজকের জন্য একটা কোশ্চেন থাকলো যে আইসিপিএস এর ফুল ফর্ম কি, না পারলে আমি পরের দিন সেটা বলে দেবো। আইসিপিএস এর ফুল ফর্ম কি যারা জানো এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হলো, তোমরা অনেকেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত। আর যারা পরে কোনো কারণবশত ভিডিওতে অ্যাড হয়েছো, তারা ভিডিওটা যখন শেষ হচ্ছে তখন আরও একবার চালিয়ে দেখে নাও। এখানে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত। তার আগে যারা কমেন্ট করেছো, আমি একবার তাদের যারা কমেন্ট করেছো তাদের নামগুলো একবার জাস্ট পড়ে শোনাতে চাই। যদিও অনেকেই ইউটিউবে তাদের প্রকৃত নামটা থাকে না, অন্যের অ্যাপ থেকে অন্যের ইমেল আইডি বা ইমেল আইডি গুলোর নাম অন্যরকম থাকে বা ইউজার নেম অন্যরকম থাকে, তো সেরকম করেই তাদের নামগুলো এখানে শো করে। আমি যারা কমেন্ট করেছে আমি একবার তাদের নামগুলো পড়ে শোনাতে চাইবো, যে যারা কমেন্ট করেছে সঠিক উত্তরগুলো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আইসিপিএস এর ফুল ফর্ম কি। বেশ কয়েকটা প্রশ্ন আমি দিলাম, তোমরা কমেন্ট করবে আইসিপিএস এর ফুল ফর্ম কি। তো যারা কমেন্ট করেছো আমি তাদের নামগুলো পড়ে শোনাই। অভিজিৎ বাড়ি বলেছো হুগলির কোনো খবর আছে? দেখো, বিগত প্রত্যেকটা ভিডিওতে আমি হুগলি নিয়ে বলেছি। হুগলির জন্য পার্টিকুলার ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে প্রথমের দিকে হুগলি নিয়ে বলা হয়েছে। তো হুগলির ইন্টারভিউ লিখিত পরীক্ষার রেজাল্ট এখনই প্রকাশ হচ্ছে না। তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত রায় না বেরোলে এটা প্রকাশ হবে না। তুহিনা খাতুন কমেন্ট করেছো, স্যার শোনা যাচ্ছে। দেন ওয়ার্ল্ড অফ মিউজিক কমেন্ট করেছো। তুষার স্টুডিও অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছো। পূজা অনেক প্রশ্নের উত্তর দিয়েছো। পূজা বিশ্বাস প্রশ্নের উত্তর দিয়েছো। তারপরে এখানে উর্মিলা দাস প্রশ্নের উত্তর দিয়েছো। সুতপা ঘোষ অনেক প্রশ্নের উত্তর দিয়েছো। দেন এখানে সীমা অনেক প্রশ্নের উত্তর দিয়েছো। আশিক ইসলাম, রঞ্জিত ব্লক, তুষার স্টুডিও অনেক প্রশ্নের উত্তর দিয়েছো। আশিক ইসলাম, তুষার, প্রচুর, সুতপা, সীমা, দেন বার্ড, তো তারাই কমেন্ট করেছো বারবার করে, অনেকগুলো প্রচুর প্রশ্ন তোমরা উত্তর দিয়েছো। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রায় প্রত্যেকের উত্তরগুলো প্রায় প্রত্যেকটাই ঠিক ছিল। দুই একটা উত্তর, যেমন 2200 ক্যালোরি যারা বলেছো, 2200 ক্যালোরি কিন্তু এটা হবে না, ঠিক আছে? কমেন্ট সেকশন থেকে দেখে নাও, এখানে কিন্তু 2200 ক্যালোরি নয়। সঠিক উত্তরটা দিয়েছে, একদম সঠিক যেটা উত্তর সেটা হলো সীমা বলেছে। এবং পাশাপাশি উত্তরগুলো বললেও হবে। আমি বলেছি যে এক্ষেত্রে একটা রেঞ্জ বললেই হবে, কিন্তু 10-20 কম হলেও কোনো ব্যাপার না, যেহেতু এটা 2500-এর পাশাপাশি রয়েছে, তো 10-20 কম হলেও কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে আজকের কিছু প্রশ্ন। তো আমি বলেছিলাম যে আমি ক্লাস সুযোগ সময় পেলে আমি করিয়ে দেবো। আজকে একটু ফাঁকা ছিলাম, করিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আইসিপিএস এর ফুল ফর্ম কি হবে সেটা জানাবে। আইসিডিএস সকলেই জানো, কিন্তু আইসিপিএস অনেকেই জানো না। আইসিপিএস এর ফুল ফর্মটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।